আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 27 ও 28 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে এসএসসি রসায়ন চতুর্থ অধ্যায় পর্যায় সারণী খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি যদি তোমরা মনোযোগ সহকারে ক্লাস করো, তোমাদের আর এই অধ্যায়ে কোনো এমসিকিউ নিয়ে সমস্যা হবে না ইনশাআল্লাহ। চলো শুরু করি। প্রথম এমসিকিউ বলছে যে নিচের কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে কম। এখন আমাদেরকে প্রথমেই জানতে হবে আয়নীকরণ শক্তিটা কি। আয়নীকরণ শক্তি কি? দেখো এখানে আয়নীকরণ শক্তি হচ্ছে কোন মোলের গ্যাসীয় অবস্থায়, অর্থাৎ কি মৌলটা মাস্ট কি হওয়া লাগবে, গ্যাসীয় অবস্থায় হওয়া লাগবে। গ্যাসীয় অবস্থায় কোন মোলের থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে কি বলে। অর্থাৎ দেখো এটি একটি কি গ্যাসিয়াস সাবস্টেন্স, এখান থেকে কি 1 মোল ইলেকট্রন অপসারণ হবে, হয়ে এই যে ধনাত্মক আয়নে যে পরিণত হয়, হতে যেই পরিমাণ শক্তিটা প্রয়োজন হচ্ছে এই শক্তিটাকে বলে আয়নীকরণ শক্তি। অর্থাৎ এই যে 1 মোল ইলেকট্রন যে ত্যাগ করে ক্লোরিন ধনাত্মক আয়নে পরিণত হলো, এটাকে আমরা কি বলছি, আয়নীকরণ শক্তি বলছি। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, এই আয়নীকরণ শক্তি কখন কম হবে এবং কখন বেশি হবে। প্রথমে আমরা যদি দেখি যে দেখো এই বরাবর কি হয়, দেখো যে এটা যদি আমরা এই বরাবর গ্রুপ চিন্তা করি এবং এই বরাবর যদি আমরা পর্যায় চিন্তা করি, ধরো এটা 1 নম্বর গ্রুপ, 2 নম্বর গ্রুপ, 3 নম্বর গ্রুপ, 4 নম্বর গ্রুপ, এবং এটা 1 নম্বর পর্যায়, 2 নম্বর পর্যায়, 3 নম্বর পর্যায়, 4 নম্বর পর্যায়। এখন দেখো কি হয়, এই আয়নীকরণ শক্তি বাম থেকে যত ডানে যাবে, অর্থাৎ ডানের গ্রুপের দিকে যাবে, অর্থাৎ ক্রমান্বয়ে গ্রুপ যত বাড়বে তার কি হবে, আয়নীকরণ শক্তির মান তত বৃদ্ধি পাবে। অর্থাৎ আমরা যদি ক্রমান্বয়ে, অর্থাৎ এখানে কি হবে যে, অর্থাৎ দেখো বাম থেকে যদি ডানে যায় তাহলে কি হবে, বৃদ্ধি পাবে, অর্থাৎ বৃদ্ধি আয়নীকরণ শক্তি কি হবে, বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাবে। এইবার দেখো যদি উপর থেকে নিচের দিকে যায়, অর্থাৎ দেখো ক্রমান্বয়ে কি পর্যায় বৃদ্ধি পাচ্ছে, এই ক্ষেত্রে কি গ্রুপ বৃদ্ধি পেলো, এই জন্য আয়নীকরণ শক্তি বৃদ্ধি পেল। কিন্তু যদি পর্যায় বৃদ্ধি পায়, অর্থাৎ দেখো উপর থেকে নিচের দিকে যায়, তাহলে কি হবে, আয়নীকরণ শক্তি হ্রাস পাবে। আয়নীকরণ শক্তি কি হবে, হ্রাস পাবে। অর্থাৎ উপর থেকে নিচের দিকে গেলে কি হবে, আয়নীকরণ শক্তি হ্রাস পাবে। এখন দেখো তোমরা যে কোনো মৌলের ক্ষেত্রে তাহলে কি দুইটা মনে রাখবে, প্রথমত মনে রাখবে এটি কত নম্বর গ্রুপে। যদি একই গ্রুপে একাধিক মৌল অবস্থান করে, অর্থাৎ সাপোজ ধরো যে একটা গ্রুপে একাধিক মৌল, যেমন তুমি কি চিন্তা করো, পটাশিয়াম, ক্যালসিয়াম, সরি পটাশিয়াম এবং কি ক্যালসিয়াম, দেখো এই দুইটা মৌল কি একই গ্রুপে অবস্থিত, অর্থাৎ চতুর্থ গ্রুপে পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম। তো এই গ্রুপ, এই মৌলগুলো কি একই কিন্তু গ্রুপে অবস্থিত। এখন দেখো সবচেয়ে এই একই গ্রুপে সবচেয়ে ডানের মৌল কোনটি, স্ক্যান্ডিয়াম। এই জন্য কি স্ক্যান্ডিয়ামের সবচেয়ে কি আয়নীকরণ শক্তি বেশি। আর যে সবচেয়ে বামে থাকবে তার আয়নীকরণ শক্তি কি হবে, কম থাকবে। সবসময় এটি মনে রাখো যে একই গ্রুপের ক্ষেত্রে যে সবচাইতে ডানে থাকবে তার আয়নীকরণ শক্তির মান বেশি, এবং যে সবচাইতে বামে থাকবে তার আয়নীকরণ শক্তির মান কম। এবং কি হবে, যদি এবার চিন্তা করো, যদি দেখা যাচ্ছে দুইটা মৌল দেয়া আছে একটা পর্যায়ে, আর দুইটা মৌল দেয়া আছে আরেকটা পর্যায়ে, এখন তাহলে কোন দুইটা মৌলের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি হবে, যার দেখো আমি কি বলেছি যে উপর থেকে নিচের দিকে গেলে, অর্থাৎ পর্যায় বাড়লে কি আয়নীকরণ শক্তি হ্রাস পাচ্ছে, তার মানে কি যার পর্যায় কম হবে সেই মৌলটি। সাপোজ এখানে দেখো আমি লিখলাম কি যে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লোরিন। তো এরা কি, এরা হচ্ছে তোমার নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এরা কি দ্বিতীয় পর্যায়ের মৌল, দ্বিতীয় পর্যায়ের মৌল। এখন দেখো দ্বিতীয় পর্যায়ের মৌল দেয়া আছে অপশনে ধরো, আর চতুর্থ পর্যায়ের মৌল দেয়া আছে, আর কি চতুর্থ পর্যায়ের মৌল দেয়া আছে। এখন দেখো বলো এই দুইটা গ্রুপের মধ্যে কোন গ্রুপের আয়নীকরণ শক্তির মান বেশি হবে। দেখো এখানে লক্ষ্য করে দেখো, উপর থেকে নিচের দিকে গেলে, অর্থাৎ পর্যায় বাড়লে কি আয়নীকরণ শক্তি হ্রাস পাবে, তার মানে দেখো এটা চতুর্থ পর্যায়, তার মানে কি চতুর্থ পর্যায়ের আয়নীকরণ শক্তি কম, দ্বিতীয় পর্যায়ের আয়নীকরণ শক্তি বেশি হবে। অর্থাৎ আমরা যদি কম্পেয়ার করি, তুলনামূলক, অর্থাৎ প্রথম পর্যায়ের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি, দ্বিতীয় পর্যায়ের আয়নীকরণ শক্তি তার সাথে কম, তৃতীয় পর্যায়ে তার সাথে আরো কম, চতুর্থ পর্যায়ে, এইভাবে ক্রমান্বয়ে চলতে থাকবে। ঠিক অনুরূপভাবে আমরা যদি গ্রুপ চিন্তা করি, তাহলে কি হবে যে 1 নম্বর গ্রুপের সাথে 2 নম্বর গ্রুপের আয়নীকরণ শক্তির মান বেশি, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, এইভাবে ক্রমান্বয়ে কি যেতে থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো আমরা যদি, আমরা যদি এখানে অপশনগুলো চিন্তা করি, এখানে দেখো লিথিয়াম, অর্থাৎ হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, এটি কত 2 নম্বর পর্যায়ের মৌল। ফ্লোরিন এটিও কত 2 নম্বর। সোডিয়াম এটি কত 3 নম্বর। ক্লোরিন এটিও কত 3 নম্বর। অর্থাৎ এই দুইটা 2 নম্বর পর্যায়ের, এই দুইটা 3 নম্বর পর্যায়ের। এখন দেখো উপর থেকে নিচে দিকে গেলে কি আয়নীকরণ শক্তি হ্রাস পাবে। তাহলে দেখো এই দুইটার মান আয়নীকরণ শক্তির মান কম, এই দুইটার আয়নীকরণ শক্তির মান কি বেশি। এখন দেখো এই দুইটা একই গ্রুপে অবস্থিত, তাই না।
একই পর্যায়ে অবস্থিত। এখন একই পর্যায়ে যদি এই দুইটা মৌল অবস্থিত হয়, তাহলে এই দুইটা মৌলের মধ্যে কোনটার আবার সবচেয়ে কম? এখানে দেখো সোডিয়াম আর ক্লোরিন। এখন দেখো সোডিয়ামের গ্রুপ কত? সোডিয়াম কি 1 নম্বর গ্রুপে না? সোডিয়াম কত? সোডিয়াম হচ্ছে 1 নম্বর গ্রুপে অবস্থিত। আর ক্লোরিন কত? 17 নম্বর। 17 নম্বর গ্রুপে অবস্থিত। এখন দেখো 17 কি গ্রুপ সংখ্যা বেশি না? অর্থাৎ কি গ্রুপ যত ডানে অবস্থিত একটা মৌল, তার কি আয়নীকরণ শক্তির মান বেশি। তার মানে কি এখানে ক্লোরিনের আয়নীকরণ শক্তির মান বেশি এবং কি সোডিয়ামের আয়নীকরণ শক্তির মান কম। তাহলে উত্তর কোনটা হবে? সোডিয়াম। সবচাইতে এখানে আয়নীকরণ শক্তির মান কম কোনটা? সোডিয়াম। এবার যদি তুমি চিন্তা করো যে এখানে আয়নীকরণ শক্তির মান সবচাইতে কম, তারপরে বেশি কোনটা, তারপরে বেশি কোনটা, এইভাবে যদি তোমরা চিন্তা করো তাহলে কোনটা আসে বলো তো? দেখো সবচাইতে কম কোনটা? সোডিয়াম। তারপরে সোডিয়ামের চাইতে বেশি কোনটা? ক্লোরিন। তারপরে বেশি কোনটা হয় বলো তো? এখানে দেখো লিথিয়াম আর ফ্লোরিন। এখন দেখো লিথিয়াম লিথিয়াম আর ফ্লোরিন, তাই না? এখন দেখো লিথিয়াম আরেকটা কি? ফ্লোরিন। এবার বলো ফ্লোরিন কি ডানে অবস্থিত হতো না? কারণ কি ফ্লোরিন 9 নম্বর, আর হাইড্রোজেন লিথিয়াম কত? 3 নম্বর। এখন দেখো 9 বেশি ডানে অবস্থিত না, তার মানে কি ফ্লোরিনের আয়নীকরণ শক্তির মান বেশি আর লিথিয়ামের তার সাথে কম। তারপর তাহলে কি হবে? অর্থাৎ এমন, অর্থাৎ এখানে আয়নীকরণ শক্তির ক্রমটা কি হবে? সবচেয়ে বেশি ফ্লোরিন, তারপরে লিথিয়াম, তারপরে ক্লোরিন, তারপরে সোডিয়াম। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটি। এবার কি বলছে যে বিজ্ঞানী মেন্ডেলিফের প্রথম পর্যায় সারণীতে কলাম সংখ্যা কত ছিল? বিজ্ঞানী মেন্ডেলিফ তিনি কি করে, তিনি যে পর্যায় সারণী, বর্তমান তোমরা যে পর্যায় সারণী দেখো, বিজ্ঞানী মেন্ডেলিফের পর্যায় সারণী কিন্তু এমন ছিল না। তখন আবিষ্কৃত মৌলের সংখ্যা ছিল কম। তো বিজ্ঞানী মেন্ডেলিফের পর্যায় সারণীতে কলাম সংখ্যা অর্থাৎ গ্রুপ, কলাম বলতে এখানে কি বোঝাচ্ছে? গ্রুপ। তো বিজ্ঞানী মেন্ডেলিফের কলাম সংখ্যা ছিল কয়টা? 8টা। কয়টা ছিল? 8টা। এবং পর্যায় পর্যায় বা সারি বা কি রো, আর ও ডাব্লিউ, রো, রো ছিল কয়টা? 7টা বা 7টি। বোঝা গেল? তাহলে বিজ্ঞানী মেন্ডেলিফের পর্যায় সারণীর কলাম বা গ্রুপ সংখ্যা ছিল কয়টা? 8টা এবং কি পর্যায় ছিল কয়টা? 7টা। তাহলে এখানে কি চাইছে? গ্রুপ। সঠিক উত্তর কি হবে? 8টা। আর এটি কি? পর্যায়। পর্যায় কয়টা? 7টা। তবে তোমরা আরো কয়েকটা তথ্য বিজ্ঞান এই মেন্ডেলিফের পর্যায় সারণী থেকে জেনে রাখতে পারো। একটা হচ্ছে কি যে আমরা জানি কি যে আধুনিক যে পর্যায় সারণী অর্থাৎ 118টি মৌল, 18টি গ্রুপ এবং 7টি পর্যায়, এইটি কিভাবে সাজানো হয়েছে? এটি সাজানো হয়েছে পারমাণবিক সংখ্যা অনুসারে। এবং আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি হলো ইলেকট্রন বিন্যাস। আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি কি? ইলেকট্রন বিন্যাস। এটি মনে রাখো। কিন্তু এই মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি কি? পারমাণবিক ভর। মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি কি? পারমাণবিক ভর। এটি মনে রাখো, এই এমসিকিউটি এসে থাকে পরীক্ষায়। মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি কি? পারমাণবিক ভর। আর আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি কি? ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো কি বলছে, নিচে কোন মৌলটির আকার সবচেয়ে ছোট? এখন দেখো আমরা আগের এমসিকিউতে কি বললাম যে যদি বাম থেকে ডানে যায় তাহলে কি হবে? আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পাবে। এখন দেখো বাম থেকে ডান, আমি কি লিখবো? বাম থেকে ডান। বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাবে কি কি? দেখো বৃদ্ধি পাবে কি কি? বাম থেকে যদি ডানে যায় বৃদ্ধি পাবে হচ্ছে কি কি? আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি। তারপরে আর কি বৃদ্ধি পাবে? ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি। আর আরেকটা কি বৃদ্ধি হবে? তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা। তাহলে এখানে দেখো যদি বাম থেকে ডানে যায় তাহলে বৃদ্ধি পাবে কি কি? আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা। আর এবার কি হয় দেখো, এইগুলো যদি বাড়ে অর্থাৎ বাম থেকে যত ডানে যাবে এইগুলোর মান বাড়ে, কিন্তু এখানে কি হয়? আকার ছোট হতে থাকে। আকার ছোট হতে থাকে। কেন ছোট হতে থাকে? এখানে লক্ষ্য করে দেখো, এখানে লক্ষ্য করে দেখো কেন ছোট হতে থাকে। এখানে চিন্তা করো, তুমি সাপোজ 3 নাম্বার বা 2 নাম্বার গ্রুপের ক্ষেত্রে চিন্তা করো, আমরা কি ফ্লোরিন, ক্লোরিন, সরি কি কি এখানে ধরো নাইট্রোজেন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। আমরা যদি এই 4টা মৌলের কথা চিন্তা করি, সাপোজ এখানে দেখো যে 2 নাম্বার গ্রুপের ক্ষেত্রে কি হচ্ছে? ধরো প্রথম গ্রুপে এই হলো 2টা মৌল, তাই না? এখন দেখো 2 নাম্বার গ্রুপের ক্ষেত্রে প্রথম এর ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি লিথিয়াম, লিথিয়ামের একটা, এরপরে দিয়ে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বেরিলিয়ামে কি হচ্ছে? আরো একটি প্রোটন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তারপরের মৌলের ক্ষেত্রে আরো একটি প্রোটন সংখ্যা বৃদ্ধি আছে, তারপরের মৌলের ক্ষেত্রে কি আছে? আরো একটি প্রোটন সংখ্যা বৃদ্ধি আছে। কিন্তু লক্ষ্য করে দেখো এখানে কি কোনো নতুন শক্তি স্তর কিন্তু অ্যাড হচ্ছে না। কোনো নতুন শক্তি স্তর অ্যাড হচ্ছে
হচ্ছে না। তাহলে কি দেখো এখানে যেহেতু কোনো নতুন শক্তি স্তর অ্যাড হচ্ছে না, কিন্তু কি ক্রমান্বয়ে কি প্রোটন সংখ্যা বৃদ্ধি আছে। এখন দেখো এই ক্রমান্বয়ে প্রোটন সংখ্যা বৃদ্ধি হওয়ার ফলে এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের দিকে এটি ঝুঁকে পড়ে, অর্থাৎ কি পারমাণবিক ভর বেশি হয়ে যায়, যার ফলে কি হয় এটি নিউক্লিয়াসের দিকে ঝুঁকে পড়ে। এই ঝুঁকে পড়ার ফলে কি হয় যে এদের আকার ছোট হয়ে যায়, অর্থাৎ নিউক্লিয়াসের প্রতি বেশি আকর্ষণ হয়, যার ফলে কি হয় এদের আকার ছোট হয়ে যায়। এখন দেখো বাম থেকে যত ডানে যাচ্ছে কি পারমাণবিক সংখ্যার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু কি কোনো নতুন শক্তি স্তর যুক্ত হচ্ছে না, যার ফলে কি এদের আকার কি হয়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে। সুতরাং সবচেয়ে ডানে যে মৌলটা অবস্থিত তাহলে কি তার আকার সবচেয়ে ছোট। এবং দেখো আমরা যদি আবার উপর থেকে নিচে যাই, অর্থাৎ 2 3 4 5 অর্থাৎ পর্যায়ে যদি আমরা ক্রমান্বয়ে উপর থেকে নিচের দিকে যাই, তাহলে কি একটা করে কিন্তু নতুন শক্তি স্তর যুক্ত হচ্ছে। তাহলে দেখো একটা করে যদি নতুন শক্তি স্তর যুক্ত হয়, সেই ক্ষেত্রে কি দেখো এই যে নিউক্লিয়াস থেকে কি ডিসটেন্স বৃদ্ধি পাচ্ছে না, নিউক্লিয়াস থেকে ক্রমান্বয়ে কিন্তু ডিসটেন্স বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখো বাম থেকে ডানে গেলে কি আকার হ্রাস পায়, কিন্তু দেখো উপর থেকে যদি নিচের দিকে আসে তাহলে কি একটা করে যেহেতু শক্তি স্তর বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি এর ডিসটেন্স বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি আকার বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পাবে, আর উপর থেকে নিচে গেলে কি হবে আকার বৃদ্ধি পাবে, এটা মনে রাখো। এবার দেখো আমাদের অপশন গুলো কি বলছে, এখানে অপশন কি কি আছে দেখো, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম। এখন দেখো ম্যাগনেসিয়াম কত, ম্যাগনেসিয়াম 3 নাম্বার পর্যায়, অ্যালুমিনিয়াম কত 3 নাম্বার পর্যায়, ক্যালসিয়াম কত 4 নাম্বার পর্যায়, পটাশিয়াম কত 4 নাম্বার পর্যায়ে। এখন দেখো 4 নাম্বার পর্যায়ে, 4 নাম্বার পর্যায়ে মানে কি 3-এর নিচের পর্যায়ে, তার মানে কি উপর থেকে যদি নিচের দিকে যায় তাহলে কি আকার বৃদ্ধি পাবে, তার মানে কি 4 নাম্বার পর্যায়ে আগেই বাদ। এখানে কি বলছে আকার সবচেয়ে ছোট। এখন দেখো বাকি থাকছে কি ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম। এখন দেখো ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13। এখন বলো আমি কি বললাম যে বাম থেকে যদি ডানে যায় একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি আকার হ্রাস পাবে। এখন দেখো এটা কি অ্যালুমিনিয়াম বেশি ডানে অবস্থিত না, তার মানে কি অ্যালুমিনিয়ামের আকার সবচেয়ে ছোট। আশা করি বুঝতে পেরেছো। এবার কি বলছে যে ইলেকট্রন আসক্তির মানের ক্ষেত্রে নিচের কোন ক্রমটি সঠিক। আমাদেরকে জানতে হবে যে ইলেকট্রন আসক্তি কি। ইলেকট্রন আসক্তি হচ্ছে যে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা, অর্থাৎ গ্যাসীয় অবস্থায় কোন মৌল 1 মোল ইলেকট্রন গ্রহণ করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাই বলে ওই মৌলের ইলেকট্রন আসক্তি। তার মানে কি ইলেকট্রন আসক্তি, এবার আমি কি বললাম যে আয়নীকরণ শক্তি ঠিক যেমন বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়, ইলেকট্রন আসক্তির ক্ষেত্রেও সেম। ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে কি হবে বাম থেকে ডানে গেলে বৃদ্ধি হবে আর উপর থেকে নিচে গেলে হ্রাস পাবে। এখন দেখো আমরা যদি এখানে লক্ষ্য করে দেখি যে প্রথমে এই মৌল দুটার ক্ষেত্রে যে কি আছে বোরন আর কার্বন। এখন দেখো বোরন, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। বোরন কত 5 নাম্বার আর কার্বন কত 6 নাম্বার। এখন দেখো বোরনের সাথে কি বলেছি কার্বনের সাথে বোরনের ইলেকট্রন আসক্তি বেশি। আসলে কি বেশি, কারণ কি কার্বন দেখো বেশি ডানে অবস্থিত না, এটি কি 6 নাম্বার গ্রুপ, তার মানে কি এটি বেশি ডানে অবস্থিত। সুতরাং কি কার্বনের ইলেকট্রন আসক্তির মান বেশি, যে ডানে অবস্থিত তার কি ইলেকট্রন আসক্তির মান বেশি। তার মানে কি এখানে বোরনের কি ইলেকট্রন আসক্তির মান বেশি দেওয়া আছে, তার মানে কি এটা ভুল হবে। কি হওয়া উচিত ছিল কি এটা হওয়া উচিত ছিল, কিন্তু এখানে দেওয়া এটা, তার মানে কি এটা ভুল। এবার দেখো ফসফরাস আর সিলিকন। সিলিকন দেখো সিলিকন কত 14 নাম্বার, ফসফরাস কত 15 নাম্বার গ্রুপের মৌল। এখন দেখো ফসফরাস 15 নাম্বার গ্রুপের মৌল হলে কি ফসফরাসের হিসাব অনুযায়ী ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কথা, ফসফরাসের ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কথা। তারপরে কি তারপরে কি সিলিকন, তারপরে হচ্ছে কি কার্বন, বোরন, তাই না। এখানে দেখো যে ফসফরাস হিসাব অনুযায়ী, আর তারপরে এটা কি সিলিকন। এখানেটা যদি তোমরা লক্ষ্য করো যে আচ্ছা এখানে দেখো এখানে একটু কিন্তু আছে, আচ্ছা ওয়েট, আর সিলিকন এখানে, তারপর এখানে দেখো কি বলছে যে এই দুটো জাস্ট এখানে দুইটা করে চেঞ্জ করে দিয়েছে, যে দেখো এখানে কি বলছে যে সিলিকন ফসফরাস। এখন দেখো সিলিকনের কি ইলেকট্রন শক্তি কিন্তু কম ফসফরাসের চাইতে, তাই না, কারণ কি এটাও বাদ, এখানে কি সিলিকন ভুল এটা। এখন এরপর একটা যদি আমরা লক্ষ্য করে দেখি, দেখো কার্বনের চাইতে কি বোরনের সাথে কি কার্বনের বেশি, তার মানে কি এটা সঠিক আছে। আবার সিলিকনের সাথে কি ফসফরাসের বেশি, তার মানে কি এটা ঠিক আছে, এটা ঠিক আছে। কিন্তু এটার ক্ষেত্রে দেখো যে ফসফরাস এবং সিলিকন, ফসফরাস এবং সিলিকন কি 3 নাম্বার পর্যায়ে, ফসফরাস এবং সিলিকন কি 3 নাম্বার পর্যায়ে না। অর্থাৎ এখানে দেখো ফসফরাস সিলিকন এরা কত 3 নাম্বার পর্যায়ে, আর কার্বন আর বোরন কত 2 নাম্বার পর্যায়ে। হিসাব অনুযায়ী কি 2 নাম্বার পর্যায়ের বেশি হওয়ার কথা, তাই না, 2 নাম্বার পর্যায়ে বেশি হওয়ার কথা ইলেকট্রন আসক্তি, তারপরে 3 নাম্বার পর্যায়ে। কিন্তু এখানে লক্ষ্য করে দেখো 3 নাম্বার পর্যায়ের বেশি তারপরে 2 নাম্বার পর্যায়ে, তার মানে কি এটাও ভুল। সঠিক উত্তর তাহলে কোনটা, ডি নাম্বার। এবার আছে কোনটি অবস্থানান্তর মৌল। এখন আমাদেরকে জানতে হবে যে অবস্থানান্তর মৌল কি। অবস্থানান্তর মৌল হচ্ছে যে কোন কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সুস্থিত, অর্থাৎ যদি ডি অরবিটাল থাকে, অবস্থানান্তর মৌল হওয়ার প্রথম শর্ত কি ডি অরবিটাল থাকা লাগবে, ডি অরবিটাল থাকা লাগবে। এবং দেখো আমরা জানি কি যে ডি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা 10টা, কিন্তু অবস্থানান্তর মৌল সেটি হবে যার ডি অরবিটাল আংশিক পূর্ণ। কি আংশিক পূর্ণ, আংশিক পূর্ণ বলতে কি অর্থাৎ 1 থেকে 9টা পর্যন্ত হতে পারবে, 10টা কখনোই হতে পারবে না। অর্থাৎ যদি 10-এর কম ইলেকট্রন থাকে তাহলে কি সেটা অবস্থানান্তর মৌল, এবং কি অবশ্যই ডি অরবিটাল হওয়া লাগবে, অবশ্যই কি ডি অরবিটাল হওয়া লাগবে। বোঝা গেল। এখন দেখো সোডিয়াম, বলো সোডিয়াম কি অবস্থানান্তর মৌল,
সোডিয়াম কি অবস্থান্তর মৌল? কখনোই না। কারণ কি সোডিয়ামে যদি তোমরা ইলেকট্রন বিন্যাস করো ডি অরবিটাল কি আসছে? ডি অরবিটাল কিন্তু আসছে না, যার ফলে কি সোডিয়াম কখনোই অবস্থান্তর মৌল হবে না। সোডিয়াম। এখন দেখো এখানে কি বলছে যে কোনটির অবস্থান্তর মৌল, তাহলে দেখো আমরা যদি প্রথমে ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস করি কি আসে যে আর্গন, আর্গন কত 18, এরপরে কি 4s2, দেখো তাহলে 20, আর কত আসে 3d5। এখানে দেখো 3d5 4s2, অর্থাৎ এটা কি আর্গনের ইলেকট্রন বিন্যাস, সরি কি ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস। এখন দেখো এইখানে তোমরা লক্ষ্য করে দেখো এই যে 3d5, এখানে দেখো ডি অরবিটাল আংশিক পূর্ণ না, এখানে কি ডি অরবিটাল আংশিক পূর্ণ, তার মানে কি সঠিক উত্তর এটি। কিন্তু তোমরা যদি পটাশিয়ামের ক্ষেত্রে চিন্তা করো, পটাশিয়ামের ক্ষেত্রে চিন্তা করো এখানে কি 4s1 অর্থাৎ কি 19, দেখো এখানে ডি অরবিটালে কিন্তু কোনো ইলেকট্রন আসে না, যার ফলে কি পটাশিয়াম হবে না। ক্যালসিয়ামের কথা চিন্তা করো এখানে কি 4s2 হবে, এখানে ডি অরবিটালে কোনো ইলেকট্রন আসে না, যার ফলে কি এটা হবে না। এবার দেখো অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম কত 13 নম্বর মৌলের কোনো ডি অরবিটাল আসার প্রশ্ন আসে না, সুতরাং কি এটিও হবে না। সঠিক উত্তর কোনটা? ম্যাঙ্গানিজ। এরপরে এমসিকিউ কি বলছে যে কোনটি মিথ্যা ধাতু? মিথ্যা ধাতু মূলত যেসব গ্রুপ 2 এর মৌলগুলোকে বলা হয় কি মিথ্যা ধাতু। গ্রুপ 2 এর মৌলগুলোকে কি বলা হয়? মিথ্যা ধাতু। এখানে দেখো গ্রুপ 1, এখানে আমরা যদি লিখি গ্রুপ 1, গ্রুপ 1 কে কি বলা হয়? ক্ষার ধাতু। ক্ষার ধাতু, তবে হাইড্রোজেন বাদে। ব্যতিক্রম কি হাইড্রোজেন, হাইড্রোজেন বাদে বাদ বাকি যে 6টা মৌল রয়েছে এই 6টা মৌলকে কি বলা হয়? ক্ষার ধাতু। এরপরে 2 নাম্বারকে কি বলা হয়? মৃৎক্ষার ধাতু। মৃৎক্ষার ধাতু। তারপরে ক্ষার, মৃৎক্ষার। এবার দেখো 17 নাম্বারকে কি বলা হয়? হ্যালোজেন মৌল, হ্যালোজেন গ্রুপ। 17 নাম্বারকে কি বলা হয়? হ্যালোজেন। তারপরে 11 নম্বর গ্রুপকে কি বলা হয়? যে মুদ্রা ধাতু। 11 নম্বরকে কি বলা হয়? মুদ্রা ধাতু, মুদ্রা ধাতু। দেখো এগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যে ক্ষার ধাতু কোনটা? 1 নম্বর গ্রুপ। 2 নম্বর গ্রুপকে কি বলা হয়? মিথ্যা ধাতু। 17 নম্বর গ্রুপকে হ্যালোজেন, 11 নম্বর গ্রুপকে মুদ্রা ধাতু। এখন দেখো ক্ষার ধাতু কোনগুলো? ক্ষার ধাতু কোনটা? হাইড্রোজেন বাদে। হাইড্রোজেন বাদে কি কি থাকছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম অর্থাৎ হালি, নাকে রুবি, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তার মানে ক্ষার ধাতু কোনগুলো? এগুলো। মিথ্যা ধাতু কোনটা? বিরিয়ানি, মুগলাই কাবাব, সাজি, বাটিতে রাখা, অর্থাৎ বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনসিয়াম, এগুলো কি মিথ্যা ধাতু। এখন দেখো বেরিলিয়াম, বেরিলিয়াম 1 নম্বরে আছে, তার মানে কি এটি হলো মিথ্যা ধাতু। মিথ্যার ধাতু। সঠিক উত্তর কোনটা? বেরিলিয়াম। সোডিয়াম কি? এটি ক্ষার ধাতু। এটি কি ক্ষার ধাতু। বোঝা গেল? এখন দেখো কোনটি মুদ্রা ধাতু? আগেরটাই আমি কিন্তু বলেছি মুদ্রা ধাতুর গ্রুপ কত? 11। মুদ্রা ধাতুর গ্রুপ কত? 11। এখন দেখো মুদ্রা ধাতু কোনগুলো? কপার, সিলভার, গোল্ড। কপার, সিলভার, গোল্ড, এই তিনটা হচ্ছে মুদ্রা ধাতু। এবার দেখো এখানে অপশনে কোনটা আছে? এই যে কপার, কপার এটা কি? তাহলে এটা মুদ্রা ধাতু। এবার কি সোডিয়াম মূলত কি ধাতু? এটা কি ক্ষার ধাতু। ক্যালসিয়াম কি? এটা মৃৎক্ষার ধাতু। ক্যালসিয়াম কি? এটা মৃৎক্ষার ধাতু। আর সিলভার, ও ওয়েট ওয়েট, সিলভার এবং কি কপার দুইটাই, তার মানে কি এখানে দুইটাই অ্যান্সার। এখানে কি উত্তর দুইটাই হবে, কারণ কি এই দুইটাই মুদ্রা ধাতু। তারপরে হচ্ছে নিকেল পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? এখন দেখো নিকেলের প্রথমে আমাদেরকে কোন গ্রুপ এসেছে, তাই না? এখন কত? নিকেলের পারমাণবিক সংখ্যা কত? 28। এখন আমরা যদি নিকেলের ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি আসে? আর্গন পর্যন্ত কত? 18, তারপরে কত 4s2, তাহলে হচ্ছে কত 20, তার মানে কত 3d8, অর্থাৎ এটা হচ্ছে কি নিকেলের ইলেকট্রন বিন্যাস, তাই না? এখন দেখো সর্বশেষ আছে কি ডি এবং এস অরবিটাল। এখন দেখো সর্বশেষ কক্ষপথে যদি ডি এবং এস থাকে তাহলে কি দুইটার যোগফল করে দিতে হবে, দুইটার কি যোগফল করে দিতে হবে। এখন দেখো ডি এবং এস এর কত? ডি তে 8 + 2, তার মানে কত 10, অর্থাৎ নিকেল পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? উত্তর হবে কত 10। এবার বলো নিকেল পর্যায় সারণীর কোন, এখানে যদি গ্রুপ না দিয়ে পর্যায় চাইতো, পর্যায় চাইতো তাহলে কোন পর্যায়ে অবস্থিত হতো বলো তো? এখানে দেখো সর্বশেষ ইলেকট্রন কত? চতুর্থ কক্ষপথে না, তাহলে কত? চতুর্থ পর্যায়ে অবস্থিত। আশা করি বুঝতে পেরেছো। কোনটির আয়নীকরণ শক্তি বেশি? কোনটির আয়নীকরণ শক্তি বেশি বলো? এখানে কি ম্যাগনেসিয়াম, ফসফরাস, সিলিকন, ক্লোরিন। অর্থাৎ দেখো ম্যাগনেসিয়াম কত? এটা কত 12, সিলিকন কত 15, সরি ফসফরাস 15, সিলিকন 14, ক্লোরিন কত 17। বলো এইগুলোর মধ্যে সবচেয়ে গ্রুপ সংখ্যা বেশি কার? ক্লোরিন। এবং কি তার মানে কি ক্লোরিন সবচেয়ে ডানে অবস্থিত, তাহলে সঠিক উত্তর কোনটা? ক্লোরিন। যে সব জায়গায় ডানে অবস্থিত কি তার আয়নীকরণ শক্তির মান বেশি। এবার কি বলছে যে মেন্ডেলিভের পর্যায় সারণীর মূল ভিত্তি কি? আমি আগেই কিন্তু বলেছি অলরেডি যে মেন্ডেলিভের পর্যায় সারণীর মূল ভিত্তি কি? পারমাণবিক ভর। কারণ কি তিনি পারমাণবিক ভর অনুসারে মৌলগুলোকে সাজিয়েছিলেন, তাহলে সঠিক উত্তর কি? পারমাণবিক ভর। আর আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি কি? ইলেকট্রন বিন্যাস। এটা কি আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি। ইলেকট্রন বিন্যাস কি? আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি। আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি কি? ইলেকট্রন বিন্যাস। মিথ্যা ধাতু কোনটি? আচ্ছা এমসিকিউটা ভুল দেওয়া হয়েছে অপশনগুলো। মিথ্যা ধাতু কোনগুলো? আমি আগে বলেছি বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনসিয়াম, এগুলো কি মিথ্যা ধাতু। কি পর্যায় সারণীর গ্রুপ একে কয়টি মৌল রয়েছে? পর্যায় সারণীর গ্রুপে একে কয়টি মৌল রয়েছে? হিলিয়াম, সরি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, ভুল বলছি কেন?
হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তার মানে কি মোট 7টি মৌল রয়েছে। গ্রুপ একে কয়টি মৌল রয়েছে? 7টি মৌল। তারপরে বলছে নিচের কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবথেকে বেশি? এখানে দেখো আয়নীকরণ শক্তি, বোরন কত? 2 নাম্বার, অ্যালুমিনিয়াম কত? 3 নাম্বার, অক্সিজেন কত? 2 নাম্বার, স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়াম কত? চতুর্থ, তাই না? এখন আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি কোনটা? এখন দেখো সবচেয়ে পর্যায় সংখ্যা কার কম? পর্যায় সংখ্যা কত? তার মানে কি বোরন আর হচ্ছে কত? অক্সিজেন। এই দুইটা শব্দতে পর্যায় সংখ্যা কম, তার মানে এই দুইটার মধ্যে হবে। এখন দেখো এর কত? 5, এর কত পর্যায় এর কত পারমাণবিক সংখ্যা 5, এর 8। এখন দেখো বেশি কার? পারমাণবিক সংখ্যা বেশি কার এবং কে ডানে অবস্থিত? অক্সিজেন। তার মানে কি সঠিক উত্তর কি হবে? অক্সিজেন। অর্থাৎ যে শব্দটি ডানে অবস্থিত তার কি আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি। তারপরে কি বলছে নিচের কোনটি অবস্থান্তর মৌল? আমি কি বলছি অবস্থান্তর মৌল হওয়ার শর্ত কি? যে ডি অরবিটাল আংশিক পূর্ণ হওয়া লাগবে। এখন দেখো আমরা যদি আয়রনের ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি আসে? আর্গন কত? 4s2, অর্থাৎ কত? 20 হচ্ছে। আয়রনের পারমাণবিক সংখ্যা কত? 26, তাই না? তাহলে কত? 20, তাহলে কত হবে? 3d6। এখানে দেখো 3d6, তার মানে কি এখানে ডি অরবিটাল আংশিক পূর্ণ। ডি অরবিটাল কি? আংশিক পূর্ণ। তার মানে কি এটা, এটাই হচ্ছে সঠিক উত্তর, অবস্থান্তর মৌল। এখন দেখো এইখানে আমরা আরেকটা যদি উত্তর দিই যে জিঙ্ক, এখানে দেখো লিথিয়াম কি? লিথিয়াম 3 নাম্বার, এর কোনো ডি অরবিটাল নাই, এজন্য এটা কি হবে না। এখন দেখো জিঙ্ক, জিঙ্ক কি অবস্থান্তর মৌল? এই প্রশ্নটা কিন্তু খুব পরীক্ষা আসে যে জিঙ্কে অবস্থান্তর মৌল। দেখো জিঙ্কের পারমাণবিক সংখ্যা কত? 30। এখন জিঙ্কে যদি তোমরা ইলেকট্রন বিন্যাস করো তাহলে আসে কত? দেখো আর্গন 4s2, অর্থাৎ 20, 20 হচ্ছে। এবার দেখো 3d কত? 10, তাহলে হচ্ছে কত? 30। এখন দেখো এখানে কি ডি অরবিটাল কিন্তু দেখো সম্পূর্ণ পূর্ণ, আংশিক পূর্ণ না কিন্তু। অর্থাৎ দেখো 10টা সর্বোচ্চ ডি ইলেকট্রন গ্রহণ করতে পারে, এখানে দেখো 10টাই কিন্তু ইলেকট্রন আছে। তার মানে কি জিঙ্ক অবস্থান্তর মৌল হবে না। তাহলে কি অবস্থান্তর মৌল জিঙ্ক না, কারণ কি ডি অরবিটাল সম্পূর্ণ পূর্ণ। এর কি হচ্ছে অ্যাক্টিনাইড সারির মৌল কোন পর্যায়ে অবস্থিত? এখন দেখো ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড। ল্যান্থানাইড হচ্ছে কত? এটা হচ্ছে কি ষষ্ঠ পর্যায়ে ল্যান্থানাইড। ষষ্ঠ পর্যায়ে কি? ল্যান্থানাইড। ষষ্ঠ ল্যান্থানাইড আর সপ্তম কি? সপ্তম হচ্ছে অ্যাক্টিনাইড। তাহলে সঠিক উত্তর কোনটা? অ্যাক্টিনাইড মৌলগুলো কোন পর্যায়ে অবস্থিত? সপ্তম পর্যায়ে অবস্থিত। এরপরে বলছে যে ম্যাঙ্গানিজ মৌলের ইলেকট্রন বিন্যাসে ব্যবহৃত সর্বোচ্চ শক্তি স্তরের মান কত? দেখো ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ কত? 25। ম্যাঙ্গানিজ কত? 25 নম্বর মৌল, তাই না? তাহলে আর্গন পর্যন্ত হচ্ছে কত? 18। তারপরে কত? 4s2 3d5। অর্থাৎ দেখো সর্বোচ্চ শক্তি স্তরের মান কত? এই যে দেখো 4 না? সর্বোচ্চ শক্তি স্তরের মান কত আসছে? 4। তার মানে কি সঠিক উত্তর 4। এবং এর হচ্ছে ডি এবং এস অরবিটাল রয়েছে, তার মানে কি এর গ্রুপ সংখ্যা কত? 7। ম্যাঙ্গানিজের গ্রুপ কত হবে? 7। তারপরে বলছে কোনটি মুদ্রা ধাতু? মুদ্রা ধাতু বলো কোনটা? গোল্ড, আরেকটা কি সিলভার, আর আরেকটা কি কপার। অর্থাৎ এই তিনটা কি মুদ্রা ধাতু, মনে রাখো। তারপরে বলছে কোন মৌলটি অধিকতর তড়িৎ ঋণাত্মক? এবার ভালো করে লক্ষ্য করে দেখো তড়িৎ ঋণাত্মক, তড়িৎ ঋণাত্মক কি বাম থেকে যত ডানে যাবে তার তড়িৎ ঋণাত্মকতা তত বৃদ্ধি হবে, তাই না? এখন দেখো নাইট্রোজেন 2 নম্বর পর্যায়, অক্সিজেন কত? 2 নাম্বার, ফ্লোরিন 2, ক্লোরিন 3। এখন দেখো পর্যায় বাড়লে কি তার যদি পর্যায় সংখ্যা বৃদ্ধি পায় তাহলে কি তার তড়িৎ ঋণাত্মকতা কমে যাবে, তাই না? আমি কিন্তু আগে এগুলো বিস্তারিত বলেছি। এখন দেখো এইগুলোর মধ্যে সবচেয়ে রান্না বস্তুকে এই তিনটাই 2 নাম্বার পর্যায়ে, এই 2 নাম্বার পর্যায়ে সবচেয়ে রান্না বস্তুকে ফ্লোরিন। কারণ কি ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা সবচেয়ে বেশি, তার মানে কি সঠিক অ্যান্সার কি ফ্লোরিন। ফ্লোরিন সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল। এবার হচ্ছে কোনটি ধাতব ধর্ম বেশি? এখন দেখো ধাতব ধর্ম কখন বেশি হবে? যদি পর্যায় সারণীর উপর থেকে নিচের দিকে যাওয়া যায়, যত উপর থেকে নিচের দিকে যাবে তার ধাতব সংখ্যা মানে ধাতব ধর্ম তত বৃদ্ধি পাবে। অর্থাৎ ধাতব ধর্ম বৃদ্ধি, উপর থেকে নিচে গেলে বৃদ্ধি পাবে। ধাতব ধর্ম উপর থেকে নিচে গেলে বৃদ্ধি হবে এবং বাম থেকে যদি ডানে যায় তাহলে কি হ্রাস পাবে। বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পাবে। অর্থাৎ আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন শক্তি এই তিনটা কিন্তু উল্টা, ধাতব ধর্ম সম্পূর্ণই উল্টা। তাহলে কি উপর থেকে নিচে দিকে গেলে বৃদ্ধি হবে। এখন দেখো এখানে কি কি আছে? এগুলো সব কি 2 নাম্বার পর্যায়ের মৌল, তাই না? বেরিলিয়াম আছে, ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম। সবচেয়ে নিচের দিকে স্ট্রনশিয়াম, তার মানে কি সঠিক উত্তর স্ট্রনশিয়াম। এবারে হচ্ছে কোনটি মুদ্রা ধাতু? আবারও সেম কি হবে? সিলভার। এবারে হচ্ছে কোনটি অধাতু? আমি কি বলেছি যে গ্রুপ, এখানে দেখো হাইড্রোজেন, লিথিয়াম, জিঙ্ক, সিলভার আছে। এখন দেখো লিথিয়াম, লিথিয়াম কি? লিথিয়াম হচ্ছে এটা কি গ্রুপ একে অবস্থিত না, তার মানে কি এটা ক্ষার ধাতু। এটা কি ক্ষার ধাতু। জিঙ্ক এটা ধাতু, আর এটা কি সিলভার, এটা হচ্ছে কি মুদ্রা ধাতু, তাই না? এখন দেখো বাইরে থাকছে কি হাইড্রোজেন, তার মানে কি অধাতু হচ্ছে হাইড্রোজেন। আমি কি বলেছি যে হাইড্রোজেন বাদে বাদ বাকি যে 6টা মৌল রয়েছে সেই 6টাকে কি বলা হয়? ক্ষার ধাতু, গ্রুপ একে। কোন মৌলের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম? এখন দেখো সাধারণ নিয়মের ব্যতিক্রম অর্থাৎ আহ্বায়ক নীতি ফলো করে না। এখন দেখো আহ্বায়ক নীতি কি ফলো করে না। এখন লক্ষ্য করে দেখো সাধারণ নিয়মের ব্যতিক্রম বলতে কি বোঝায়? আমরা জানি যে কি প্রতিটি মৌল কি করতে চায়? ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে তারা কি স্টেবল হতে চায়, তাই না? এখন দেখো স্টেবল হতে চায় এই জন্য কি যে কোনো ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কোনো অরবিটাল যদি আংশিক পূর্ণ
বা অর্থাৎ কি অর্ধপূর্ণ থাকে বা সম্পূর্ণ পূর্ণ থাকে সেটা অধিক স্টেবল, অর্থাৎ স্থিতিশীল। যেমন চিন্তা করো 3D, অর্থাৎ দেখো ডি অরবিটাল কয়টা, সর্বোচ্চ 10টা গ্রহণ করতে পারে। এখন দেখো এখানে যদি 3D10 থাকে তার মানে কি এ স্টেবল, অথবা আমি কি বলেছি অর্ধপূর্ণ, যদি অর্ধপূর্ণ থাকে তাহলে কি হবে এ স্টেবল। এখন দেখো 3D5 বা 3D10 অর্থাৎ এটা যদি থাকে এ কি হবে স্টেবল হবে। তেমনি ধরো পি তে ধরো এক জায়গায় রয়েছে কয়টা, 3টা, আরেক জায়গায় রয়েছে 6টা। পি সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধরতে পারে, 6টা। কিন্তু যদি এর 3টা থাকে তাও সে স্টেবল, পি 6টা থাকলে স্টেবল। অর্থাৎ অর্ধপূর্ণ বা যদি সম্পূর্ণ পূর্ণ থাকে সেই মূল্যটা অধিক কি স্টেবল। এখন দেখো কি হয় সাধারণত এখানে নিয়মটা কেমন, যে দেখো 3D ধরো 4, এখানে কত 4s2। এখন দেখো 4s এর কি, 4s এর সর্বোচ্চ 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাই না? 4s সর্বোচ্চ 2টা। এখন দেখো আর 3D কয়টা, 5টা হলে দেখো এখানে যদি 5টা হতো তাহলে কিন্তু এ স্থিতিশীল হয়ে যেত, তাই না? আবার দেখো 4s এ কয়টা, 2টা, তার মানে কি এ স্থিতিশীল। এখন দেখো 4s যদি 1 হয় তাও কি এ অর্ধপূর্ণ না, এ কি অর্ধপূর্ণ না? এখন দেখো অর্ধপূর্ণ কিন্তু স্থিতিশীল, তার মানে কি এ যদি একটা ইলেকট্রন একে দিয়ে দেয়, দেখো 3D4 এখানে আছে, একটা ইলেকট্রন যদি একে দিয়ে দেয় কি 5 না, তাহলে দেখো এও স্থিতিশীল থাকছে আবার এও স্থিতিশীল হয়ে যাচ্ছে। দেখো এখন দেখো তোমার যেখানে লাভ বেশি হবে তুমি সেখানে যাবে না, তার মানে কি এইখানে এর লাভটা বেশি আছে। তার মানে কি এই যে দেখো এখানে 2টা থাকার কথা কিন্তু কি এ একটা ত্যাগ করে এখানে যে চলে আসছে, অর্থাৎ কি সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটছে, অর্থাৎ কি আহ্বান নিয়মের ব্যতিক্রম ঘটছে। এই জন্য অর্থাৎ এই নিয়মটি, এই জন্য এটাকে বলে সাধারণ নিয়মের ব্যতিক্রম। এখন দেখো অক্সিজেনে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি কি হয়, 1s2 2s2 2p 4 2p4, অর্থাৎ কি এখানে নতুন কোনো অরবিটাল আসছে না, তার ফলে কি এটা সাধারণ নিয়ম অনুযায়ী হচ্ছে। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে তাই হয়, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও সেম নিয়মে হয়ে যায়। কিন্তু ক্রোমিয়ামের ক্ষেত্রে যদি করো দেখো এখানে কি আসে, আর্গন পর্যন্ত 18, তারপরে কত এই যে দেখো 4s2 20, এখানে আসছে কত, অর্থাৎ আর্গনের সরি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমরা এখানেই করি। দেখো এখানে কত আর্গন 18, তাই না? এখন দেখো 4s2 অর্থাৎ হচ্ছে কত 20। এখন দেখো এই যে 3D4। এখন দেখো এই যে এ যদি এখানে কত 4s 2টা আছে, তাই না? এখন দেখো এ যদি এখানে একটা দিয়ে দেয় তাহলে কি 3D5, অর্থাৎ এও স্টেবল হয়ে যাচ্ছে, আবার 4s1 অর্থাৎ এও স্টেবল হচ্ছে এও স্টেবল হচ্ছে। তার মানে কি এই যে ক্রোমিয়ামের সঠিক ইলেকট্রন বিন্যাস কি হবে এইটা, অর্থাৎ আর্গন আর্গন আর এই যে এটা। তার মানে কি এখানে সাধারণ নিয়মে কিন্তু ব্যতিক্রম ঘটছে, অর্থাৎ সাধারণ নিয়ম অনুসারে কি এটা হওয়ার কথা কিন্তু হচ্ছে কি এটা, অর্থাৎ এটা হলো সঠিক ইলেকট্রন বিন্যাস। এই জন্য সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটছে কোনটা, এটাই। এখন দেখো ক্রোমিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কত, অর্থাৎ চতুর্থ, তাই না? তার মানে কি এর পর্যায় কত চতুর্থ, এর পর্যায় কত চতুর্থ। আর এর হচ্ছে গ্রুপ কত হবে 5 যোগ 1, অর্থাৎ গ্রুপ কত হবে 6 এবং পর্যায় কত 4। এটা দেখো পরবর্তী কি হচ্ছে যে 24 পারমাণবিক, তার মানে কি 24 পারমাণবিক সংখ্যা কোনটা, ক্রোমিয়াম, মাত্র করলাম 24 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটির অবস্থান পর্যায় সারণী কোন গ্রুপে মাত্র বললাম 6, কারণ কি 5 যোগ 1 6, অর্থাৎ 5 যোগ 1 6, অর্থাৎ পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত, ষষ্ঠ পর্যায়ে অবস্থিত। তো এই ছিল মোটামুটি আজকের এমসিকিউ। তোমরা যদি এই ক্লাসটি মনোযোগ সহকারে করে থাকো আশা করি তোমাদের এই অধ্যায়ে আর কোনো এমসিকিউতে সমস্যা হওয়ার কথা না। ধন্যবাদ সবাইকে ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য।